মিডল ক্লাস মানুষের স্যালারিটা পূর্ণিমার চাঁদের মতো হয়, যা মাসের শুরুতে কেবল একবার আসে আর ধীরে ধীরে ছোট হতে হতে মাত্র 15 দিনেই শেষ হয়ে যায়। যদিও আকাশের চাঁদ তো ধীরে ধীরে পুনরায় বড় হতে থাকে, কিন্তু আমাদের টাকা একবার যদি খরচ হয়ে যায় তাহলে আগামী 15 দিন পর্যন্ত অন্য মানুষের কাছে থেকে ধার নেওয়া অথবা আগেকার সেভিংস থেকে খরচ করতে হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, এমন কোনো উপায় কি আছে যাতে আমাদের টাকা ধীরে ধীরে শেষ না হয়ে বরং ধীরে ধীরে বাড়বে, আর বাড়তে বাড়তে ওই টাকা এত বেশি হয়ে যাবে যাতে আমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করার পরেও আমাদের ফাইন্যান্সিয়ালি ফ্রিডম দিতে পারবে? তাহলে বলি, ওয়ারেন বাফেট বলেন, যদি আপনি আপনার জীবনে ধনী হতে চান, সফল হতে চান, তাহলে আপনাকে অন্য মানুষগুলোর থেকে বেশি স্মার্ট কিছু করতে হবে না, বরং অন্য মানুষের থেকে আপনাকে একটু বেশি ডিসিপ্লিন হতে হবে। অর্থাৎ অল্প অল্প টাকা খরচ করার পরিবর্তে যদি আপনি সেই টাকা ইনভেস্ট করার দিকে মনোযোগ দেন, তাহলে কিছু বছরের মধ্যেই যেটা আপনাকে ধনী তৈরি করে দেবে সেটা হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং। আর ঋষভ এবং আকাশের সঙ্গে ঠিক এটাই হয়। ঋষভ, আকাশ এবং সমীর তিনটে বন্ধু ছিল যারা কলকাতা থেকে মুম্বাই শিফট হয়ে যায়। এদের চোখে অনেক বড় বড় স্বপ্ন ছিল। তিনজনের কাছেই ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি ছিল। এর সঙ্গে তাদের চোখে ধনী হবার স্বপ্ন ছিল। ঋষভের শুরু থেকেই রিয়েল এস্টেটের উপরে অনেক বেশি ইন্টারেস্ট ছিল, আর আকাশের স্টক মার্কেটের উপর ইন্টারেস্ট ছিল। আর অন্যদিকে সমীর কেবলমাত্র নিজের লাইফস্টাইলকে সুন্দর তৈরি করতে চাইছিল। সমীর তার জীবনে সবকিছু খুব দ্রুত পেতে চাইতো। আর এই তিনজনের মধ্যে সবার আগে সমীর চাকরি পেয়ে যায়, যেখানে প্রতি মাসে স্যালারি ছিল 30,000 টাকা। আর এরপরে মুম্বাইয়ে সমীর নিজের সমস্ত স্বপ্ন পূর্ণ করার সিদ্ধান্ত নেয়। মুম্বাইয়ের পার্টি কালচার, লিভিং এক্সপেন্সেস, খাওয়া দাওয়া এবং আলাদা আলাদা জায়গায় ঘুরে বেড়ানো। 23 বছর বয়সে সমীর এখন বুদ্ধিমান এবং ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তাকে তার পরিবার চালাতে হতো না। এছাড়া তার কেরিয়ার নিয়েও খুব বেশি চিন্তা ছিল না। এই কারণে সমীর ঋষভ এবং আকাশের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। এর জন্য সে একটি আলাদা ঘর ভাড়া নিয়ে নেয়, যার রেন্ট ছিল 10 থেকে 12,000 টাকা। আর ওই জায়গাটা সমীরের অফিসের কাছে ছিল। অন্যদিকে আকাশ এবং ঋষভ ওল্ড পানবেলে থাকতো, যেখানে ঘর ভাড়া ছিল অনেক কম। ঋষভের শুরু থেকে রিয়েল এস্টেটের উপরে অনেক বেশি ইন্টারেস্ট ছিল। আর যখন ঋষভ মুম্বাইয়ে আসে তখন শুরুর 3-4 মাস তার কাছে কোনো চাকরি ছিল না। এই কারণে ঋষভ তার বাবার কাছে থেকে টাকা নিয়ে খরচ চালাতো। আর এখন ঋষভ কেবলমাত্র তার চাকরি খুঁজছিল না, বরং সে রিয়েল এস্টেট প্রপার্টির উপরে স্টাডি করছিল। 2009 সালে 23 বছর বয়সের ঋষভ 10 টাকার চা এবং বড়াপাও খেয়ে এতটা ইনফরমেশন কালেক্ট করে নিয়েছিল যে কেবলমাত্র সে একটি বড় নিউজ এবং বড় একটি অ্যামাউন্টের অপেক্ষা করছিল। আর এরপরে ঋষভ জানতে পারে নাভি মুম্বাই আগামী 10 বছরের মধ্যে অনেক বেশি ডেভেলপ হতে চলেছে। এখানে মেট্রো চলে আসবে। আর এরপরে ঋষভ একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করা শুরু করে, যেখানে তার স্যালারি ছিল খুবই কম, মাত্র 15,000 টাকা। কিন্তু সেখানে সে অনেক ইনফরমেশন পেয়ে যেত। আর এরপরে ঋষভ পানবেলের মধ্যে এমন একটি প্রপার্টি পেয়ে যায় যেখানে কনস্ট্রাকশন শুরু হবে। এরপরে ঋষভ তার বাবাকে ফোন করে বলে যে আপনি এই প্রপার্টিতে 15 লক্ষ টাকা ইনভেস্ট করুন, আর আমি আপনাকে কথা দিচ্ছি আগামী 10 বছরের মধ্যে এখানে অনেক বেশি ডেভেলপমেন্ট হবে। আর আমরা এভাবেই 2-3টে প্রপার্টি কিনে নিয়ে সম্পূর্ণরূপে ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যেতে পারবো। কিন্তু এই সমস্ত কথা একটি ইন্ডিয়ান পেরেন্ট সহজে মেনে নেয় না। কিন্তু তারপরেও ঋষভ কোনো না কোনোভাবে তার বাবাকে কনভিন্স করে আর 15 লক্ষ টাকা নিয়ে নেয়। আর 2011 সালে ওই প্রপার্টি তৈরি হয়ে রেডি হয়ে যায়। আর সেখানে শপিং কমপ্লেক্স, হসপিটাল, স্কুল সবকিছু তৈরি হয়ে যায়। এরপরে ঋষভ ওই প্রপার্টি রেন্টে দিয়ে দেয়। আর এখন সময়ের সঙ্গে সঙ্গে প্রপার্টির দাম বাড়তে শুরু করে। আর শুরুর মাত্র 5 বছর পরেই ঋষভের প্রপার্টির দাম অনেক বেশি বেড়ে যায়, কারণ 5 বছর পরে ঋষভের প্রপার্টির ভ্যালু 30 লক্ষ টাকাতে পৌঁছে যায়। আর তখন ঋষভ তার প্রপার্টি থেকে প্রতি মাসে 60,000 টাকা রেন্টাল ইনকাম পেতে শুরু করে। এছাড়া ঋষভের চাকরিও ভালো হতে শুরু করে। আর এই সব কিছু হয়েছে কারণ ঋষভ টাকা রোজগার করার আগে এমন জায়গাতে টাকা ইনভেস্ট করার কথা চিন্তা করে যেখান থেকে সে ফিউচারে অনেক বেশি টাকা রোজগার করতে পারবে। অন্যদিকে সমীর 2011 সালে 25 বছরের হয়ে গেছে। এখন সমীরের জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে। এখন সে মুম্বাইয়ের কালচারে অভ্যস্ত হয়ে পড়েছে। এই কারণে সে লিমিটলেস শপিং করা শুরু করে দিয়েছে। 50,000 টাকা মাইনে হয়ে যাওয়ার পরে সমীর সেই প্রতিটা কাজ করা শুরু করে দেয় যা তার কলিগগুলো করে। যখন সমীর দেখে তার কলিগ গাড়ি কিনে নিয়েছে, তাই সমীর শোরুমে গিয়ে নিজের জন্য একটি গাড়ি কিনে নেয় ইএমআইতে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেন্টের সঙ্গে সঙ্গে সমীরের এখন 12,000 টাকার একটি ফিক্সড খরচ হয়ে গেছে। 50,000 টাকা স্যালারির মধ্যে থেকে 12,000 টাকা রেন্ট পে করতো আর 12,000 টাকা ইএমআই দিত, অর্থাৎ 24 থেকে 25,000 টাকা খরচ ফিক্সড হয়ে গেছে। এরপরে সমীর বিয়ে করে নেয়। আর এরপরে আরও 11 বছর কাজ করার পরে যখন সমীরের বয়স 36 বছর হয়ে যায়, তখন সমীর এমন একটি চাকরি পেয়ে যায় যেখান থেকে সমীর প্রতি মাসে 1 লক্ষ টাকা স্যালারি পাচ্ছিল। আর এখন সমীরের মনে হচ্ছিল যে এখন সময় চলে এসেছে নিজের জন্য একটি বাড়ি কেনার। এরপরে সমীর এবং তার ওয়াইফ মুম্বাইয়ে একটি ভালো বাড়ি খোঁজা শুরু করে। আর সবশেষে পানবেলে একটি প্রপার্টি তাদের পছন্দ হয়ে যায়।
যে প্রপার্টিটা তারা 90 লক্ষ টাকাতে পাচ্ছিল। আর এখন সমীরের 1 লক্ষ টাকা স্যালারি, আর মনে করুন তার স্ত্রীও 1 লক্ষ টাকা স্যালারি পায়, তাহলে তাদের মাসিক ইনকাম 2 লক্ষ টাকা হলেও 90 লক্ষ টাকা একসঙ্গে পে করাটা কঠিন। আর এই কারণে তারা 20 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করে এবং বাকি 70 লক্ষ টাকার ইএমআই তৈরি করে নেয়। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় 58,000 টাকা প্রতি মাসে ইএমআই হিসাবে সমীর ফাইনালি তার ড্রিম হাউস কিনে নেয়। আর সমস্ত রকমের পেপার ওয়ার্ক কমপ্লিট করার পরে যখন সমীর প্রপার্টি ওনার সম্পর্কে জানতে পারে, তখন সমীর অবাক হয়ে যায়। কারণ যে প্রপার্টিটা সমীর কিনেছে সেই প্রপার্টিটা হলো এই ঋষভের প্রপার্টি। যে প্রপার্টিটা 2011 সালে ঋষভ কেবলমাত্র 15 লক্ষ টাকায় কিনেছিল। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাত্র 11 বছর পরে, অর্থাৎ 2022 সালে যখন ঋষভ তার প্রপার্টি বিক্রি করে, তার ভ্যালুটা 69 লক্ষ টাকা হয়ে যায়। আর ঋষভ ওই ফ্ল্যাটটা সমীরকে 90 লক্ষ টাকাতে বিক্রি করে দেয়। আর এই সমস্ত পরিবর্তন এই কারণে হয়েছে কারণ 2011 সালে পানবেল অনেকটা এই রকমের দেখতে ছিল, আর 2022 সালে সেটা অনেকটা এই রকমের হয়ে গেছে, যেখানে সবকিছু সম্পূর্ণরূপে ডেভেলপ হয়ে গেছে। নিজের চাকরি ও রেন্টাল ইনকাম থেকে পুনরায় রিয়েল এস্টেটে ইনভেস্ট করে বর্তমানে নাভি মুম্বাইতে ঋষভের 4টি প্রপার্টি আছে, যার মধ্যে একটি কিনে নিয়েছে সমীর। আর যখন সমীর ঋষভকে দেখে, সমীর অবাক হয়ে যায়। এরপরে ঋষভ সমীরের সঙ্গে দেখা করে বলে, আমি এই 13 বছরে 4টি প্রপার্টি কিনে নিয়েছি, কারণ আমি নভি মুম্বাইতে তখন ইনভেস্ট করেছিলাম যখন এটা ডেভেলপ হচ্ছিল। আর রিয়েল এস্টেট হলো একমাত্র এমন একটি জিনিস যা ইনফ্লুয়েন্সের সঙ্গে সঙ্গে গ্রো হতে থাকে। আর এই 36 বছর বয়সে ঋষভের কাছে এখন এত টাকা ছিল যে সে এখন রিটায়ার হতে পারবে, কারণ তার প্রপার্টি তাকে টাকা রোজগার করে দিচ্ছিল। ওয়ারেন বাফেট বলেন, যদি আপনি এমন কোনো রাস্তা না খোঁজেন যা আপনার ঘুমিয়ে থাকার সময়ও আপনাকে টাকা রোজগার করে দেবে, তাহলে আপনাকে আপনার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করতে হবে। আর এমনই অবস্থা ছিল সমীরের। এই দুইজনের কথা চলছিল, তখন তাদের হঠাৎ করেই আকাশের কথা মনে পড়ে যায়। সমীর বলে, আকাশ কি কোনো চাকরি পেয়েছে, নাকি আজও সে বেকার বসে আছে? এরপরে ঋষভ বলে যে না, সমীর 2 বছর নর্মাল জব করার পরে দালাল স্ট্রিটে চাকরিতে জয়েন করে। আমি এখনই আকাশকে ফোন করছি, সে এখনই এখানে চলে আসবে। এরপরে তারা দুজনে আকাশের অপেক্ষা করতে শুরু করে। আর কিছুক্ষণ পরেই একটি সাধারণ গাড়ি থেকে আকাশ বেরিয়ে আসে। আর দুজনের সঙ্গে অনেকদিন পর দেখা হয়ে আকাশ অনেক খুশি হয়। আকাশের সিম্পল লাইফস্টাইল দেখে সমীর জিজ্ঞেস করে, তোমার কি অবস্থা, জীবনে তুমি এখন কি করছো? এরপরে আকাশ জবাব দেয়, আমি আগামী 5 বছরের মধ্যে রিটায়ার হয়ে যাব। এরপরে সমীর মনে মনে চিন্তা করে, একজন তো রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, আর একজন আগামী 5 বছর পরে বলছে রিটায়ার নিয়ে নেব, আর আমি একা আগামী 20 বছর পর্যন্ত নিজের বাড়ির ইএমআই পরিশোধ করার জন্য কাজ করে যাব। এরপরে সমীর জিজ্ঞেস করে, আগামী 5 বছরের মধ্যে তুমি কি কোনো লটারি জিতে নেবে? এরপরে আকাশ নিজের লাইফ স্টোরি বলে। আকাশ বলে, আমার কোনো লটারি লাগেনি, বরং আমি সেভিংস রুল এবং কম্পাউন্ডিং রুলসের সাহায্যে টাকা রোজগার করেছি। আর এখন আমার কাছে এতটা টাকা হয়ে গেছে যে আমি আগামী 4-5 বছর পরে রিটায়ার হতে পারি। এরপরে আকাশ বলে, আমি প্রথমে চাকরি পাই একটি ট্রেডিং কোম্পানিতে, আর ওই চাকরি করতে করতে আমি স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করি। আর আমার 25,000 টাকা স্যালারির মধ্যে থেকে অল্প কিছু টাকা আমি ইনভেস্ট করা শুরু করে দিই। আর ইনভেস্ট করার জন্য আমি যে সেভিংস মেথডটাকে ব্যবহার করি সেটা হলো 50-30-20 রুল। অর্থাৎ 25,000 টাকার মধ্যে থেকে 50% আমার প্রয়োজনের জন্য রেখে দিই, 30% আমার ওয়ান্টস এবং এন্টারটেনমেন্টের জন্য রেখে দিই, আর বাকি 20% অর্থাৎ 5,000 টাকা আমি এসআইপির মাধ্যমে ইনভেস্ট করি। এরপরে আকাশ বলে, আমি সবার প্রথমে মার্কেট সম্পর্কে শিখি, আর শুরুতে ইনভেস্টমেন্টের জন্য সবথেকে ভালো জিনিস হলো ইন্ডেক্স ফান্ড। আর এই কারণে আমি প্রতি মাসে 5,000 টাকা ইন্ডেক্স ফান্ডে এসআইপি করার সিদ্ধান্ত নিই। আর ইন্ডিয়াতে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড প্রতি বছরে 10-12% রিটার্ন দেয়। এরপরে আগামী 5 বছর পর্যন্ত আমি এখানে ইনভেস্ট করতে থাকি। আর এই সময়ের মধ্যে আমি স্টক মার্কেট সম্পর্কে শিখি, আর আমি খুব ভালোভাবে এটা বুঝতে পারি যদি আমাকে টাকা রোজগার করতে হয় এবং দ্রুত রিটায়ারমেন্ট নিতে হয়, তাহলে নিজের বিজনেস বিল্ড করার সঙ্গে সঙ্গে ইনভেস্ট করা শুরু করতে হবে। এই কারণে আকাশ তার জব করার সঙ্গে সঙ্গে ফ্রিল্যান্সিং করত। 28 বছর বয়সে যেখানে মানুষ বুঝতে পারে না যে সে ইউপিএসসির প্রস্তুতি নেবে নাকি চাকরি করবে, সেখানে আকাশ 3 রকমের কাজ করে প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা রোজগার করে নিত। এরপরে আকাশ বলে, আমি 5 বছরে এসআইপির মাধ্যমে যে টাকা সেভ করি সেই টাকা আমি উইথড্র করে নিই। 5 বছরের নিফটি 50 থেকে 10% রিটার্ন হিসাবে আমি 4,92,000 টাকা উইথড্র করি। এরপরে 5 লক্ষ টাকা দিয়ে আকাশই স্টকের মধ্যে ইনভেস্ট করে দেয়, আর ওই স্টক থেকে অ্যাভারেজ 17% রিটার্ন আকাশ পাচ্ছিল। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 10 বছর পরে আকাশের কাছে কতটা টাকা হয়ে গেছে, সেটা হলো 24 লক্ষ টাকা। কিন্তু আকাশ এটা জানতো আর্লি রিটায়ারমেন্টের জন্য কেবল এই টাকাই যথেষ্ট নয়। আর এই কারণে আকাশ নিফটি 50 ইন্ডেক্সে পুনরায় এসআইপি করার সিদ্ধান্ত নেয়। আর এবার 5,000 টাকা নয়, বরং অনেক বেশি অ্যামাউন্ট, কারণ আকাশ চাইছিল আগামী 10 থেকে 12 বছরের মধ্যে 1 থেকে 1.5 কোটি টাকার অ্যামাউন্ট সিকিউর করার পরে সে রিটায়ারমেন্ট নেবে।
আর এই জন্য আকাশ সিদ্ধান্ত নেয় সে প্রতি মাসে 1,20,000 টাকার মধ্যে থেকে 30,000 টাকা ইনভেস্ট করবে আর 732 রুল অফ কম্পাউন্ডিং ব্যবহার করবে। 732 কম্পাউন্ডিং রুল বলে যদি আপনি এই অ্যামাউন্টকে 10% হিসাবে গ্রো করাতে পারেন তাহলে প্রথম 7 বছরে আপনার কাছে 50 লক্ষ টাকা থাকবে আর আগামী 50 লক্ষ টাকা মাত্র 3 বছরে গ্রো হয়ে যাবে আর পরের 50 লক্ষ টাকার জন্য আপনাকে আর মাত্র 2 বছর অপেক্ষা করতে হবে। আর আকাশ ওই অ্যামাউন্টটা ডিসাইড করে 30,000 টাকা আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই 30,000 টাকা 7 বছর পরে 50 লক্ষ টাকা, 10 বছর পরে 1 কোটি টাকা এবং 12 বছরে 1.5 কোটি টাকা হয়ে গেছে। আর যখন সে রিটায়ারমেন্ট নেবে তখন তার কাছে 25 লক্ষ টাকার স্টক থাকবে যেখান থেকে আকাশ ডিভিডেন্ড পাবে। আর এখন যদি এই 3টে বন্ধুকে দেখা হয় তাহলে আকাশ বাকি দুজনের থেকে অনেক বেশি ধনী হয়ে গেছে। যদিও ঋষভ রিয়েল এস্টেটের মধ্যে পাওয়ার অফ কম্পাউন্ডিং দেখতে পেয়েছে এবং মাত্র 36 বছর বয়সে সে ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে গেছে, কিন্তু রিয়েল এস্টেটে ইনভেস্ট করার জন্য আপনার অনেক বেশি টাকার প্রয়োজন যা সঠিক সময়ে ঋষভের বাবা দিয়েছিল। কিন্তু আকাশের টেকনিক এবং মাল্টিপল ইনকাম সোর্স থেকে টাকা রোজগার করে ইনভেস্ট করাটা এটা হলো সবথেকে বেশি রিয়েলিস্টিক এবং অ্যাপ্লিকেবল পদ্ধতি যেটা সমীর কখনোই বোঝার চেষ্টা করেনি। এখন 36 বছর বয়সে ঋষভ রিটায়ারমেন্ট নিয়েছে আর আকাশ আগামী 3-4 বছর পরে রিটায়ারমেন্ট নিয়ে নেবে, কিন্তু সমীরকে এখন আগামী 20 বছর পর্যন্ত চাকরি করতে হবে কারণ তার বাড়ির ইএমআই তাকে পরিশোধ করতে হবে। আর এটাই হলো একটি রিচ এবং মিডল ক্লাস মানুষের মাইন্ডসেটের পার্থক্য, যেখানে একটি মিডল ক্লাস মানুষ টাকা রোজগার করার পরে সেটাকে খরচ করার কথা চিন্তা করে। আর আপনাদের মধ্যে এমন কতজন আছে যাদের স্যালারি আসার আগেই তাদের খরচের জায়গাটা ঠিক করা হয়ে যায়? তারা কমেন্টে অবশ্যই ইয়েস লিখবেন। অন্যদিকে একটি রিচ মাইন্ডসেটের মানুষ চিন্তা করে কতগুলো সোর্স থেকে টাকা রোজগার করা সম্ভব আর খুব দ্রুত কিভাবে রিটায়ারমেন্ট নেওয়া সম্ভব। অর্থাৎ মিডল ক্লাস মানুষের কাছে থাকে লোন এবং ইএমআই যা একদিন তাদেরকে ধ্বংস করে দেয়। অন্যদিকে ধনী মানুষের কাছে থাকে পাওয়ার অফ কম্পাউন্ডিং যা তাদেরকে একদিন ফাইন্যান্সিয়ালি ফ্রি তৈরি করে দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।